পল্লবীতে ডিএনসিসির চালানো উচ্ছেদ অভিযানের 15 দিন পর আবারও দখল বসানো হয়েছে অস্থায়ী দোকান। উত্তরের 4 জেলায় বসতবাড়ি পাচ্ছে সাঁওতাল, পাটনি সহ 52 নৃগোষ্ঠী। মুজিববর্ষ ঘর পেল আরো 3,500 পরিবার। লক্ষ্মীপুরের 58 ইউনিয়নে সার্ভার জটিলতা, 2 মাস ধরে সব ধরনের অনলাইন নিবন্ধন বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রাহী তারা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের লিড 218, 3 টপ অর্ডারে দ্রুত বিদায়ে শেষ বিকেলে অস্বস্তি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি বিস্তারিত সংবাদে। মিরপুরের পল্লবীতে চালানো উচ্ছেদ অভিযানে কোনো ফল আসেনি। 15 দিন না পেরুতেই আবারও ফিরেছে দখলদার, বসানো হয়েছে অস্থায়ী দোকান। তবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন দখলদারদের আবারও উচ্ছেদ করা হবে। গেল 21 থেকে 23 জানুয়ারি মিরপুরের পল্লবীতে রাস্তা দখল করে গড়ে তোলা বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় মেয়র আতিকুল ইসলাম জানিয়েছিলেন এই জায়গায় 60 থেকে 75 ফুট চওড়া রাস্তা হবে, উচ্ছেদের পর থাকবে নজরদারি। অবৈধদের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সও কিন্তু আমরা শুরু করেছি। 15 দিন পরের চিত্র এটি। উচ্ছেদ করা জায়গাতে আবারও বসানো হচ্ছে দোকানপাট। প্রতিদিনই বাড়ছে দখলের পরিমাণ। স্থানীয়রা বলছেন প্রথমে বসানো হয় অস্থায়ী দোকান, এরপর নজরদারি না থাকার সুযোগে তা চলে যায় স্থায়ী দখলে। সিটি কর্পোরেশন তো আর আমরা দেখি নাই, ভাঙার পরে আর আসে নাই, আর দেখিও নাই, মানে ওই ভাঙা দেওয়ার পরে। অবশ্যই নাই, সেরকম কোনো নজরদারি আমাদের চোখে পড়ে। এখানে যারা স্থানীয় নেতা তারা সবাই মিলে ঝুলে একটা করে ফেলে, আবার ওটাই সিন্ডিকেট হয়ে যায়। অবৈধ দখলদাররাও বলছেন উচ্ছেদের পর সেখানে যাননি ডিএনসিসির কোনো কর্মী, যে কারণে অনেকটা নিরাপদেই চালিয়ে যাচ্ছেন ব্যবসা। উচ্ছেদের পর এমনি নিজেরাই বলছে আর কি, আমাদের যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে, মালগুলো আছে বিক্রি করার জন্য। আলোচনা করা হয় না, এমনি বসছি আর কি, যে মালটাল ছিল ওই জন্য এটা বিক্রি করার জন্য। বললাম না যে কোনো রকম কাজ চালানোর জন্য বসা হয়েছে আর কি, বলা অন্তত আপাতত বেশি। পল্লবীর দখলমুক্ত হওয়া এলাকাটির কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, কয়েকশো গজ দূরেই তার কার্যালয়। এরই মধ্যে ওই জায়গা আবার দখল হলেও কোনো পদক্ষেপ নেই তার। তবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন পল্লবীতে রাস্তা নির্মাণের জন্য 30 কোটি টাকা বরাদ্দ হয়েছে। দখলদারদের বিরুদ্ধে আবারও অভিযান চালানো হবে। দখল যদি হয়ে থাকে তাইলে আমরা সেটা আবার উচ্ছেদ করব। আমার রাস্তার উপরে দখল করা, কাউকে আবার পুনরায় দখল করার সুযোগ নেই। আপনি জানেন যে আমাদের নগরবাসীর সুবিধার জন্য আমরা এই কাজগুলো করি। এদিকে উচ্ছেদ করায় আপিল বিভাগে মেয়র আতিকুল ইসলাম সহ 7 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে ঊর্ধ্বভাষী যুব ছাত্র আন্দোলন। তবে ডিএনসিসি জানিয়েছে বিহারি ক্যাম্প থেকে কাউকে উচ্ছেদ করা হয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বসতবাড়ি পাচ্ছে 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার। জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় তাদের ঘর দিচ্ছে সরকার। সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা ও নওগাঁয় মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি সাঁওতাল, পাটনি সহ 52 নৃগোষ্ঠীর মানুষ। মুজিববর্ষ উপলক্ষে উদ্যোগ। বাঁশের ডালাকুলা সহ নানা গৃহস্থালির জিনিসপত্র তৈরি করেন পুষ্পরানী। কিছুদিন আগেও পরিবার নিয়ে থাকতেন ভাঙা ঘরে, এখন দিন বদলের হাওয়া লেগেছে তার ঘরেও। স্বপ্ন দেখছেন একটি সুন্দর জীবনের। কাজ করতে পারি নাই, পানি পড়ছে, উঠি বসে আছে, কাজ করি পারি নাই, আর এখন কাজ করতে পারি। রংপুরের ঘানিরামপুরে পাটনি সম্প্রদায়ের 25টি পরিবার ঘর পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত। বাঁশের পণ্য তৈরি করে জীবন সচলের চেষ্টা করছে তারা। পেটের কর্ম করবো, খাবো না ঘর বাড়ি বানাবো। প্রধানমন্ত্রী দিয়ে আমার ঘরটা ভালোই দিচ্ছে আমাদের। সামাজিকভাবে পিছিয়ে ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়ার রবিদাস সম্প্রদায়ের মানুষেরাও। তাদেরই একজন মদন দাস। প্রধানমন্ত্রীর উপহার তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। টিন কেটে ঘরে ঢুকতো, এখন তো সেটা তো ভয় নাই, এখন টিন কেটে ঢোকার জন্য ভস করে এক ঘরের মধ্যে। মেয়ে 5টা মেয়ে, আমি বাজার থাকি। দৃষ্টিনন্দন এই ছবি গাইবান্ধার গোবিন্দগঞ্জের। সমতল এই ভূমিতে বাস করে সাঁওতালরা। মাটির ঘরের বদলে সরকার তাদের গড়ে দিচ্ছে পাকা ঘর। চালের ঘর আসলো, এটা ভালো করবা গেলে ওটা পানি পড়ে, ওটা ভালো করবা গেলে ওটা পানি পড়ে, এই অবস্থায় আসলো।
আর এখন তো পানি পড়বে না, এখন ভালো হয়েছে। মুজিব বর্ষে পর্যায়ক্রমে ৩,৫০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষকে ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী, যা সরাসরি দেখভাল করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মুজিব শতবর্ষ উপলক্ষে এই কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ৩,৫০০ পরিবার যারা প্লেইন ল্যান্ডে বসবাস করছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে গৃহ দেওয়া হচ্ছে। সমাজের মূলধারার সাথে যুক্ত করতে এসব গোষ্ঠীর সন্তানদের শিক্ষিত করে তুলতে উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে। যুগের পর যুগ এই ঘরগুলোতে বসবাস করত সমতল ভূমিতে থাকা সাঁওতালরা। সরকারের পক্ষ থেকে তাদের জন্য নিশ্চিত করা হয়েছে পাকা ঘর। তারা মনে করছেন শুধুমাত্র পাকা ঘর নিশ্চিত নয়, তারা চান সুনির্দিষ্ট কর্মব্যবস্থা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। ভেজাল মদের মতো এবার আতঙ্ক নকল ইয়াবা নিয়ে। এসব সেবনে বিষক্রিয়ায় তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় পরীক্ষাগারে বেশ কয়েকটি নমুনা পরীক্ষার প্রমাণ পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক সেবীদের বড় অংশই এখন ইয়াবায় আসক্ত। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ মাদকের অর্ধেকই এই মাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় পরীক্ষাগারে দেখা গেছে ইয়াবা বলে বিক্রি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল। এছাড়াও এতে পাওয়া যাচ্ছে নানা বিষাক্ত উপাদান। প্রধান পরীক্ষক ডাক্তার দুলাল কৃষ্ণ সাহা বলছে, এসবে উদ্দীপনা তৈরি না হওয়ায় একাধিক ইয়াবা সেবন করে মাদকাসক্ত, আর এতেই বাড়ে তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকি। যদি বেশি পরিমাণ ভেজাল অপদ্রব্য থাকে, সেই এটা যদি আমাদের শরীর যদি সেটাকে অ্যাবজর্ব না করতে পারে, তাৎক্ষণিক মৃত্যু হইতে পারে, কারণ লেথাল ডোজ আছে। এই অপদ্রব্যের মধ্যে হাজার রকম অপদ্রব্য মিশ্রিত থাকে, আমরা জানি না, যেটা আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারবে না, কিডনি হতে পারবে না। কারণ এর ভিতরে যদি সে ভুল করে আর্সেনিক দেয়, সে তো সাপের বিষের মতো পয়জন, সে তো মানে আমাদের রক্তের WBC প্লেটের ভেঙে যাবে, তখন তো মানুষ বাঁচবে না। বিশেষজ্ঞরা বলছেন, একটি নকল ইয়াবা তৈরিতে খরচ 2 থেকে 3 টাকা। মুনাফার লোভে নানা রাসায়নিকে তৈরি ট্যাবলেটকে ইয়াবার রূপ দিচ্ছে মাদক ব্যবসায়ীরা। এইখানে তো সে অবৈধ জিনিসপত্র দেয়, তার বড় খরচটা আছে নকল ইয়াবাটা, মানে নেই মূল ইয়াবা 10টা ভেঙে 100টা অন্যান্য বিভিন্ন অপদ্রব্য মিশায় সে করছে। ওইটা ট্যাবলেট ফিলিং মেশিনে দিলে ট্যাবলেট আকারে বেরিয়ে আসবে, তার উপরে একটা কোটিং দেওয়া হয় ভ্যানিলা। ইয়াবা সেবনে হৃদযন্ত্র, ফুসফুস, লিভার থেকে শুরু করে কিডনি অকেজো হয়ে পড়তে পারে। আছে লিভার সিরোসিস থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে একটি রিসোর্টে বিষাক্ত মদ পানে 3 জন মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মদ সরবরাহের অভিযোগে জহিদ মৃধাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম। 1 ফেব্রুয়ারি বিষাক্ত মদ পানে নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে পুলিশ। 28 জানুয়ারি ঢাকার একটি সংস্থার 43 জন কর্মকর্তা শ্রীপুরের রিসোর্টে আসেন। সেখানে মদ পানে অসুস্থ হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন প্রায় 16 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 3 জন। বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় 4 আসামিকে আরো 3 দিন করে রিমান্ডে নিয়েছে আদালত। বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এ আদেশ দেন। গত 1 ফেব্রুয়ারি রাতে শহরের হরিজন সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে মদ পান করে মারা যান অন্তত 12 জন। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া মনোয়ার হোসেন রিপন বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পারুল হোমিও হল সহ 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষাক্ত মদ বিক্রির অভিযোগে আইনি ব্যবস্থা নেয় পুলিশ। 2 ফেব্রুয়ারি ওই মামলায় গ্রেপ্তার প্রধান আসামি নুরুন নবী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের প্রথম দফায় 2 দিনের রিমান্ডে নেওয়া হয়। রাজধানীর ইউল্যাবের শিক্ষার্থীর মৃত্যুর মামলায় ওই শিক্ষার্থীর বান্ধবী ফারজানা জামান নেহার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা শুক্রবার দুপুরে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন। এর আগে 31 জানুয়ারি মামলায় আরো 2 আসামিকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে ধর্ষণ নয়, বিষাক্ত মদ পানে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সিআইডির ফরেন্সিক রিপোর্ট পেলে আরো স্পষ্ট হবে বিষয়টি। গত 30 জানুয়ারি রাতে উত্তরার ব্যাম্বো শুট রেস্টুরেন্টে ওই শিক্ষার্থী সহ মদ পান করেন কয়েকজন, পরে মারা যান 2 জন। লক্ষ্মীপুরে 5 উপজেলার 58টি ইউনিয়ন পরিষদ কার্যালয় তথ্য কেন্দ্রের সার্ভার জটিলতায় জন্ম মৃত্যু সহ সব ধরনের অনলাইন নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। 2 মাস ধরে সঠিক সময়ে সনদ নিতে না পারায় সন্তানের স্কুলে ভর্তি সহ নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।
সন্তানের জন্ম নিবন্ধনের জন্য ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিদিনই ভিড় করছেন অভিভাবকরা। তথ্য কেন্দ্রের সার্ভার জটিলতায় জন্ম সনদ নিতে পারছেন না তারা। এতে স্কুলে ভর্তি অনিশ্চয়তায় পড়েছে। কবে নাগাদ সমস্যা কাটবে সেটাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। ছেলে মেয়ে ভর্তি করতে পারতেছি না, এখন আমরা ঘুরি ঘুরি পরিশোধে আছি। আমাদের চেয়ারম্যান সাহেবেরা সবাই দোষারোপ করে, চেয়ারম্যান সাহেব এটা দিতেছে না। মনে করেন আমরা বিভিন্ন হরানি হইতে আছি, বাচ্চারা স্কুল ভর্তি করতে পারতেছি না। এই বাচ্চা জন্ম নিবন্ধন কার্ড, এখন বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড করবো, আশা আসলাম আবার বলছে যে বাপমা জন্ম নিবন্ধন কার্ড এখন ডিজিটাল করতে হইব। জন্ম মৃত্যুর সনদ ছাড়াও সব ধরনের অনলাইন নিবন্ধন কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে পাসপোর্ট, জমি কেনাবেচা সহ নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। নিবন্ধন সার্ভারে জটিলতা সৃষ্টি করা হয়েছে, যার কারণে মানুষের জন্ম মৃত্যু নিবন্ধনে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। আজকে যে সার্ভারের কারণে জন্ম সনদটা নিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন। জন্ম সনদের কারণে আজকে আমরা সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে পারি না। জটিলতার কথা স্বীকার করে কয়েকদিনের মধ্যে সংকট নিরসনের বিষয়ে আশ্বস্ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা জানেন জন্ম মৃত্যু নিবন্ধন আইনের যে সার্ভার এখন নতুন করে বিডিআরআইএস এর কাজ চলমান আছে, এইটার আপডেটের কাজ চলমান থাকায় বর্তমানে জন্ম নিবন্ধনে কিছুটা সমস্যা পরিলক্ষিত হচ্ছে। তবে ইনশাআল্লাহ আশা করি অল্প কয়েকদিনের মধ্যে এই সমস্যাটা কেটে যাবে। লক্ষ্মীপুরে অন্তত 20 লাখ মানুষ সার্ভার জটিলতায় ভোগান্তিতে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিরপেক্ষ নির্বাচন দাবিতে ঢাকা সহ 5 নগরীতে 6টি সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। বিগত সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীদের উদ্যোগে হবে এ সমাবেশ। চট্টগ্রামে 13, বরিশালে 18, খুলনায় 27 এবং রাজশাহীতে 1 মার্চ সমাবেশ করবে বিএনপি। আর ঢাকা উত্তর সিটিতে 3 ও দক্ষিণ সিটিতে সমাবেশ 4 মার্চ। সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীরা বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। নিরপেক্ষ ভোটের দাবিতে বিএনপির সমাবেশের ডাক শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের ষড়যন্ত্র বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য তার। বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানায়, তবে সহিংসতা হলে জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে। বিএনপি কোটি টাকায় লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ ওবায়দুল কাদেরের। এ সময় বিএনপিকে জনগণের জন্য রাজনীতি করার আহ্বানও জানান তিনি। লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমরা বিএনপিকে অপরাজনীতি তারা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়েছে বারবার। বুঝতে পেরেছে নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের ভোট দেবে না, পারবে না ক্ষমতায় আসতে। এটা বুঝতে পেরেই তারা বেছে নিয়েছে ষড়যন্ত্রের পথ। 1.5 মাসে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে 30 থেকে 35 টাকা। প্রতিদিনই দাম বাড়ায়, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমদানিকারকদের দাবি, বিশ্ববাজারে দাম বাড়াতেই খুচরায় এ প্রভাব পড়েছে। এ অবস্থা চলতে পারে আরো অন্তত 1 মাস। আলু, পেঁয়াজ, চালের পর এবার লাগামহীন ভোজ্য তেলের বাজার। ডিসেম্বর থেকেই বাড়তি দাম, প্রতি চালানেই লিটারে বাড়ছে 5 থেকে 7 টাকা। বিক্রেতারা বলছেন, 1.5 মাস আগে 5 লিটার বোতলজাত তেলের দাম ছিল 475 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 550 টাকা। দীর্ঘদিন ধরে 450, 440, 430 এরকম বছর খানিক আছিল, যা আজকে মাস 2 ভিতরে উল্টাপাল্টা রেট, যেভাবে বাড়ি গেছে 150 টাকা বাড়ি গেছে। 30 থেকে 40 দিন যাবত ডেলি আপনার লিটারে 2 টাকা 4 টাকা করে বাড়তেছে। 5 জনের পরিবারে মাসে তেল লাগে 5 লিটারের মতো, তাই বাড়তি দামে তেল কিনতে হিমশিম খাচ্ছেন নির্দিষ্ট আয়ের ক্রেতা। আমি রূপসাদা খেতাম প্রতি মাসে রূপসাদা, কিন্তু এই তেলের দাম বাড়তির কারণে আমার বসুন্ধরা অথবা তীরের দিকে যেতে হয়, কারণ ওখানে একটু দাম কম। কষ্টকরই, অবশ্যই কষ্টকর। এমনি দাম বেশি সবচেয়ে। আগে ছিল 75-80 টাকা, হয়েছে 110 টাকা নর্মালটা, এমনি বেচা 125 টাকা ভালো যেটা। আমদানিকারকেরা বলছেন, বিশ্ববাজার থেকে কম দামে সয়াবিন তেল কিনতে অপেক্ষা করতে হবে আরো প্রায় 1 মাস। এখন যে দামে বিক্রি হচ্ছে, আমদানি খরচের সঙ্গে সমন্বয় করলে তা আরো বেশি হবে বলেও দাবি তাদের। দাম বৃদ্ধির অন্যতম কারণ হলো আন্তর্জাতিক বাজারের
মূল্যবৃদ্ধিটা একমাত্র কারণ। বর্তমানে বাংলাদেশে যে মূল্যে আমরা এটা সরবরাহ করে আসছি সেটা কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে যদি একচুয়াল সমন্বয় করা হয় তাহলে দাম আরো বাড়ার কথা। দেশের ভোজ্য তেলের চাহিদা বছরে 15 লাখ টন, এর প্রায় 90% আমদানির। শীতে পাম অয়েলের ব্যবহার কমে যাওয়ায় বাড়ে সয়াবিনের চাহিদা, তাতেই ঊর্ধ্বমুখী তেলের বাজার। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিদেশি অতিথি কমে যাওয়ায় লোকসানে পড়েছে দেশের 5 তারকা হোটেলগুলো। গত 10 মাসে ব্যবসায় 80,000 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। রেস্টুরেন্ট ও ক্যাফে দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন মালিকরা। অভ্যন্তরীণ পর্যটকদের আকর্ষণ বাড়াতে দেয়া হচ্ছে প্যাকেজ সুবিধা। বিশ্লেষকেরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবসা টিকে রাখার চ্যালেঞ্জ নিতে হবে তাদের। দীর্ঘদিন ধরেই অতিথি সংকটে রয়েছে দেশের 5 তারকা হোটেলগুলো। স্বাভাবিক সময়ে এই লবিতে ভরা অতিথি থাকলেও এখন অনেকটাই ফাঁকা। রুম বরাদ্দের হারও নেমে এসেছে 5 থেকে 10 ভাগে। তবে রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে এ খাতের ব্যবসায়ীদের। স্বাভাবিক সময়ে রাজধানীর এই তারকা হোটেলে প্রতিদিন গড়ে 80 ভাগের বেশি অতিথি থাকলেও করোনায় তা শূন্যের কোটায়। এমন পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে তাই গুরুত্ব দেয়া হচ্ছে বলরুম ভাড়া, ক্যাফে সার্ভিস দেয়া সহ নানা উদ্যোগ। ঢাকার বাইরের যে প্রপার্টিগুলো আছে এগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশের যে লোকাল যারা গেস্ট বা ট্রাভেলার যারা আছে তারা কিন্তু মুভমেন্ট করছে, বাট সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ঢাকার ভেতরের সিটিতে, এবং যারা আমরা ফরেন গেস্টদেরকে টার্গেট করে আমাদের প্রপার্টিগুলো ইনভেস্ট করা। আমাদের রেস্টুরেন্টগুলোতে বেশ ভালো সংখ্যক লোকাল ঢাকার যে অধিবাসী আছেন, ঢাকার যারা থাকেন তারা আসছেন উইকেন্ডগুলোতে। কিন্তু যদি রুমের কথা চিন্তা করি, রুমগুলো সাধারণত চিন্তা করা হয়েছে, তৈরি করা হয়েছে বিদেশি আগমনের জন্য। বিশ্লেষকরা বলছেন, করোনায় সবার আগে লোকসানে পড়েছে তারকা হোটেলগুলো। ব্যবসা টিকিয়ে রাখতে তাই বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নেয়ার তাগিদ তার। এই ইন্ডাস্ট্রিগুলো আবার পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে পাবে, কিন্তু এর জন্য একটু সময় প্রয়োজন। সরকারকে আমি মনে করি এই বিষয়ে একটু প্রণোদনার আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্য যেই ব্যবস্থাপনাগুলো, বিশেষত আমি মনে করি যে তাদেরকে এখন স্বল্প হারে একটু যদি আমরা ঋণ দিতে পারি। এছাড়াও এ খাতের সঙ্গে সরাসরি জড়িত প্রায় 3.5 লাখ মানুষের পেশা টিকিয়ে রাখতেও সরকারকে কাজ করতে হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 9 মাসের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্তের হার শুক্রবার 2.79%। মৃত্যু হয়েছে আরো 7 জনের। এর মধ্যে পুরুষ 4 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,182 জনের। 206টি ল্যাবে 24 ঘন্টায় 15,566 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 435 জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,37,465 জনে। সুস্থ হয়েছেন আরো 507 জন। এ নিয়ে মোট সুস্থ 4,82,424 জন। সারা দেশে করোনার টিকা দেয়া শুরু হচ্ছে রোববার। সেজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে 2,52,000 ভ্যাকসিন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ সিটি কর্পোরেশন পাচ্ছে শনিবার। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত টিকার জন্য অনলাইনে আবেদন এসেছে 2 লাখ। 2 ধাপে এরই মধ্যে দেশে করোনার টিকা এসেছে 70 লাখ। 27 জানুয়ারি করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সারা দেশে করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের জেলা ইপিআই স্টোর থেকে 2,52,000 টিকা দেয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে, যা এরই মধ্যে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, রোববার থেকে ঢাকা উত্তর সিটিতে শুরু হবে টিকাদান কর্মসূচি। এই রবিবার সকাল থেকে আমরা আমাদের 22টি সেন্টার, মেডিকেল সেন্টার আছে এবং আমাদের 5টা হাসপাতাল, আমাদের যে সেন্টার আছে সেগুলো থেকে আমরা একযোগে আমরা এই ভ্যাকসিন প্রয়োগ শুরু করব। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা নিতে আগ্রহ বাড়াতে নিবন্ধন জটিলতা দূর করা প্রয়োজন। সেই সাথে ভীতি দূর করতে প্রয়োজন সঠিক প্রচারণারও।
এই ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া আমাদেরকে করতেই হবে, তবে সেটি যেন আরো সহজলভ্য করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এটার জন্য কিন্তু আমাদের টিকাদান অভিযান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবে সরকারকে যেমন দায়িত্ব পালন করতে হবে, সাধারণ মানুষ, বেসরকারি সংস্থা, সমাজসেবক এবং সমস্ত শ্রেণী পেশার মানুষকেও যারা নিবন্ধন করতে পারছেন না তাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। আগে থেকে অনলাইনে নিবন্ধন করা না থাকলেও কেন্দ্রে নিবন্ধনের মাধ্যমে করোনার টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 28 ঘন্টার বেশি সময় পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত 7টি উদ্ধার কাজ পুরোপুরি শেষ হওয়ার পরই এই রুটের রেল যোগাযোগ স্বাভাবিক হল। বৃহস্পতিবার রাত 12টা থেকে বন্ধ ছিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এ ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। শুক্রবার চট্টগ্রাম থেকে প্রায় 3 লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত 12টা নাগাদ ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের 8টি ওয়াগন। এর মধ্যে 7টি ওয়াগন উল্টে চারপাশে ছড়িয়ে পড়ে তেল। খবর পেয়ে স্থানীয় লোকজন হাড়ি পাতিল ও বালতি নিয়ে তেল সংগ্রহ করতে থাকেন। কিছু লোকজন আসছিল, এগুলি আমরা সরাই দিছি। আর আমরা আমাদের পুলিশ, রেলের পুলিশ, আরএনবি আছে, তারপরে সংশ্লিষ্ট ফেঞ্চুগঞ্জ থানার পুলিশও আছে। আমরা নিরাপত্তা ডিউটি করতেছি। সকালে আখাউড়া থেকে আসে উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনায় প্রায় 300 মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় প্রয়োজন। সেই ব্রিজের উপরে যদি ফুল লোড পড়ে সেখানে ব্রিজের ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে আমরা আংশিকভাবে কাজ করতেছি। এই প্রথমটা উঠতে হয়তো সময় লাগতেছে, এটা উঠার পরে বাকি কাজগুলা হয়তো চলবে, ভালো মতোই হবে। তবে প্রথমটা উঠা না পর্যন্ত আমরা বলতে পারতেছি না। লাইনের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে দাবি স্থানীয়দের। প্রায় দেখি যে এখানে কাজ করা হয়, তাই যখন কাজ করা হয় নিশ্চয়ই এখানে কোনো গাফিলতি আছে, যার কারণে তো সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। বগি পরে দেখবেন স্লিপার একটা আছে আরেকটা নাই, কিছুখানে ওই যে আংটার মতো একটা আছে, তারপর বাকিগুলো নাই। যদি এখানে অতি দ্রুত এই কাজগুলো, রাস্তাগুলো ভালো হয় নাই, তাহলে যে কোনো সময় আরো বড় দুর্ঘটনার আমরা আশাতীত হতে পারি। গত বছরের সেপ্টেম্বরেও এই রুটে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় এখনো বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এছাড়া আগামী সপ্তাহে দেশের উত্তর ও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীত পরিস্থিতি নিয়ে জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, নীলফামারীতে আজকে আবহাওয়ার কেমন পরিস্থিতি দেখছেন এবং সেক্ষেত্রে সূর্যের দেখা মিলেছে কিনা, আর আবহাওয়া অফিস থেকে সর্বশেষ কি তথ্য আছে যে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যেতে পারে, এবং এই যে একটি আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে যান চলাচলে কোনো ধরনের সমস্যা দেখছেন কিনা এবং শীতজনিত রোগের প্রকোপ কেমন? যে গত দুদিন ধরে যে এখানকার যে তাপমাত্রা বিরাজ করতেছে, যেখানে বলা যায় যে শীতের যে একটা তীব্রতা ছিল সেই তীব্রতা একেবারেই এই হিমালয়ের পাদদেশের যে এই জেলা নীলফামারীতে সেটা আর নেই। গত দুদিন ধরে যে সূর্যের সকাল থেকে এবং যে সূর্যের যে তাপমাত্রা এবং সূর্যের যে দেখা মিলেছে এবং তার যে তাপটা সেটা এখানে অনুভূত হচ্ছে বেশ করে। আজকে আমি সকাল 6টায় প্রথমে ডিমলা আবহাওয়া অফিসের সাথে কথা বলছি, তারা বলেছে এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে যে 12.2 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে ঘন কুয়াশা আর নেই। তাই গত 2 দিন ধরে এখানে যে বিমান যে যাতায়াতের যে সময়সূচিটা সেটা একটা নিয়ম মেনেই এখানে চলছে। আর কৃষকরা সে পুরো দমে মাঠে নেমেছে এবং আপনি যেটা বলছিলেন যে রোগের যে বিষয়টি এখানেও কমে গেছে, কারণ শীতজনিত রোগের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। পুরো পরিস্থিতিটাই একেবারেই স্বাভাবিক হয়ে আসছে এই নীলফামারীতে। নীলফামারী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জসিম উদ্দিন। পাবনায় নিয়ন্ত্রণহীন ট্রাক ঘরে ঢুকে পড়ায় মৃত্যু হল বাবা মেয়ের। শুক্রবার রাত 10টার দিকে সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝা একটি ট্রাক বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশের একটি ঘরে ঢুকে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে শাহবাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলে মারা যান। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার স্ত্রী লাকি খাতুন ও ছেলে সাগর।
দেশের প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্থানগড় সংস্কারের 4 বছরে প্রকল্পের আওতায় নির্মিত জাহাজঘাটার ব্রিজ, দর্শনার্থীদের বিশ্রামের জন্য তৈরি ছাউনি, দেয়ালে ওঠার সিঁড়ি ভেঙে পড়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে শুরু হয়েছে সংস্কার কাজ। বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করতোয়ার পশ্চিম তীরে অবস্থিত প্রত্ননগরী মহাস্থানগড়। প্রায় 2500 বছর পুরনো এই ঐতিহাসিক স্থানকে ঘিরে সাধারণ মানুষেরও রয়েছে বিপুল আগ্রহ। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক মহাস্থানগড় পরিদর্শনে আসেন। 2012 সালে মহাস্থানগড়ে বেশ কিছু উন্নয়ন কাজ শুরু হয়। 4 বছর মেয়াদী প্রকল্পের আওতায় জাদুঘরের শোকেস, দুর্গের দেয়ালে ওঠার সিঁড়ি, জাহাজঘাটার ব্রিজ ও দর্শনার্থীদের বিশ্রামের ছাউনি তৈরি করে ঠিকাদারি প্রতিষ্ঠান ঢালি কনস্ট্রাকশন। কিন্তু 4 বছর যেতে না যেতেই ব্রিজের এক পাশ ভেঙে পড়েছে। বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে সিঁড়ি, ভেঙেছে যাত্রী ছাউনিগুলো। কাজের গ্যাপে কিছু ত্রুটি হয়েছে, যে ত্রুটিগুলো এখন আমার জন্য মরণ ফাঁদ হয়ে গেছে। এটি সামনে আসছে, কিন্তু তারা চলে গিয়েছে। এখন অ্যাকচুয়ালি এটা ধরার কোনো উপায়ও নেই, আইনগতভাবে আমি ধরতে পারছি না। এর মধ্যে মহাস্থানগড় পরিদর্শনে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। নতুন করে সংস্কার কাজ শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ছোট কিছু সংস্কার নির্দেশন দিয়ে গেলাম, ভবিষ্যতে যেন আর এরকম না হয়, মানসম্পন্ন সবকিছু নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়, সে ব্যাপারে আমরা একটু সাবধান থাকবো। করোনার ধাক্কা কাটিয়ে আবারও মুখর হতে শুরু করেছে পুণ্ড্রনগরী। তাই পর্যটকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলছে প্রত্নতত্ত্ব বিভাগ। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। পর্যটকে মুখর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ। দেশি পর্যটকের পাশাপাশি বিদেশিরাও আসছেন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে। অবকাঠামোগত সমস্যা দূর হলে দর্শনার্থী আরও বাড়বে বলে মনে করছেন অনেকে। করোনার কারণে 7 মাসেরও বেশি সময় বন্ধ ছিল সুন্দরবন ভ্রমণ। গত বছরের 1 নভেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নভেম্বরে তেমন পর্যটক না হলেও ডিসেম্বর থেকে বাড়তে থাকে সমাগম। বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার আশায় কলাগাছি ও দেবেকি পর্যটন কেন্দ্রে আসছেন অনেকেই। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও ভ্রমণ করছেন সুন্দরবন। দেশের সবচেয়ে বড় বন একটু দেখার ইচ্ছা জাগছে, যে কারণে আমরা এসেছি। সুন্দরবন নাকি অনেক শুনছি, অনেক বড় ম্যানগ্রোভ বন, আর এখানে আছে বাঘ, হরিণ, বান্দর, এগুলো দেখার জন্যই আর কি আসছি এখানে। সেই সুন্দরবনের সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আমি চাচ্ছি আমার কলকাতায় ভাইরা বন্ধুরা যারা আছে তারাও দেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা আসো এখানে। সুন্দরবন দেখে তৃপ্ত হলেও পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন, প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে আরো বাড়বে দর্শনার্থী সমাগম। মানে এখানে আসলে সবকিছুর ব্যবস্থা যদি থাকতো তাহলে মানুষ আমাদের মতো অনেকে আসতো, কিন্তু এই ব্যবস্থা নাই বলে অনেকেই আসে না। তবে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের সুবিধা বাড়ানোর উদ্যোগ চলমান আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন এখানে আমাদের নিজস্ব উদ্যোগে আমরা একটি ইকো রিসোর্ট তৈরি করেছি। সেখানে শিশুদের জন্য আমরা একটি ছোট বিনোদন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছি। পাশাপাশি এখানে যারা পিকনিকে আসে তাদের জন্য আমরা এখানে একটি ভালো পার্কিং এর ব্যবস্থা করেছি। ডিসেম্বরে সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবন ভ্রমণে এসেছেন 4500 পর্যটক। জানুয়ারিতে এই সংখ্যা ছিল 6500। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় প্রাণহানি 23,07,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 10,58,00,000-এর বেশি। 24 ঘন্টায় বিশ্বে প্রাণ গেছে প্রায় 14,000-এর বেশি মানুষের, রোগী মিলেছে 5.25 লাখ। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 3,500-এর বেশি মানুষের। এ নিয়ে দেশটির প্রাণহানি 4,70,000 ছাড়িয়েছে। নতুন 1,26,000-এর বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 2,73,00,000-এর বেশি। এদিকে ব্রাজিলে শুক্রবার প্রায় 1250 মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাস নতুন 1,26,000-এর বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 2,73,00,000-এর বেশি। এদিকে ব্রাজিলে শুক্রবার প্রায় 1250 মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাস মিলেছে 51,000-এর বেশি মানুষের দেহে। যুক্তরাজ্যে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1,014 জনের, রোগী শনাক্ত হয়েছে 19,000। 15 ফেব্রুয়ারি থেকে দেশটিতে ভ্রমণকারীদের জন্য শুরু হতে যাচ্ছে নতুন কোয়ারেন্টাইন আইন। এছাড়াও জার্মানিতে 776 ও স্পেনে 584 জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনির পক্ষে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের 3 কূটনীতিককে বহিষ্কার করেছে রুশ সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, 23 জানুয়ারি নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল শুক্রবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর এ ঘোষণা আসে। বহিষ্কারের পর রুশ সরকার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এটিকে অবিচার বলে আখ্যা দেন তিনি। এছাড়াও কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার কথা অস্বীকার করেছেন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সাজা স্থগিতের শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে 3.5 বছরের কারাদণ্ড দেয় আদালত। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে। সুচি সহ শীর্ষ নেতাদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে নিরাপত্তা পরিষদ। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ অবস্থায়ও বিক্ষোভ দমনে কঠোর সেনাবাহিনী। এ পর্যন্ত আটক 30 জন। তৃতীয় দিনের মতো শুক্রবার সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ হয়েছে মিয়ানমারে। ইয়াঙ্গুন, মান্ডেলেতে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় আটক করা হয় অনেককে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আটককৃতদের মধ্যে অনেক কিশোর রয়েছে। এর আগে মিয়ানমারের নেত্রী অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির আরেক শীর্ষ নেতা উইন তেইনকে আটক করে সেনাবাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে ইয়াঙ্গুনের বাসা থেকে আটকের পর বর্তমানে পুলিশ হেফাজতে আছেন বলে জানিয়েছে এনএলডি। সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে মিয়ানমার সেনাবাহিনীর ওপর ক্রমে বাড়ছে আন্তর্জাতিক চাপ। বৃহস্পতিবার সুচি সহ শীর্ষ নেতাদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে সরাসরি সেনা অভ্যুত্থানের কথা উল্লেখ না করলেও মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। আবারও গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিয়ানমারের ওপর নতুন করে অবরোধ আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিকে মিয়ানমার ইস্যুতে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড় লিডের পর এলোমেলো বাংলাদেশের টপ অর্ডার। শুরুর বিপর্যয় কেটেছে মুমিনুল মুশফিকের দৃঢ়তায়। কর্নওয়াল ওয়ারিক্যানদের ঘূর্ণি সামলে বড় সংঘের প্রত্যাশা স্পিনার তাইজুলের। আর স্বাগতিকদের কম রানে আটকে রাখার লক্ষ্য উইন্ডিজদের। তৃতীয় দিনে বড় লিড পেলেও অস্বস্তি টাইগার টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। তবে প্রাপ্তি ব্যাটে বলে মিরাজের সেরা ছন্দ। অল্পের জন্য রেকর্ড করতে না পারলেও এই দিনও আলোটা নিজের দিকে রেখেছেন মিরাজ। সাকিবের শূন্যতায় চাপ সামলেছেন তাইজুল, মিরাজ, নাইম। এই স্পিন ট্রায়ার আঘাতে দ্বিতীয় সেশনে 6 রানে নেই শেষ 5 উইকেট। সাফল্যের মন্ত্র কি ছিল? যে আমরা একটা প্ল্যান করলাম যে আসলে কি করা যায়, যেহেতু পার্টনারশিপ হয়ে যাচ্ছে, তো এমন তো অবস্থায় যে দেখা যাচ্ছে আমরা একটা করতে পারি যে জাস্ট কন্টিনিউ জায়গা বোলিং করতে পারি, তারপরে হয়তো ওরা কোনো রিস্ক নিবে আর কি। তো এই প্ল্যানটাই ছিল। চতুর্থ দিন আরো ভয়ঙ্কর হবে উইকেট। কর্নওয়াল ওয়ারিক্যানদের ঘূর্ণি টাইগারদের বড় চ্যালেঞ্জ। কত রানের লিড যথেষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেতে? ওরা যে অবশ্যই ভালো বল করতেছে, আপনি দেখবেন ওদেরও স্পিনাররা প্রথম ইনিংসে ভালো বল করছে এবং আজকেও ভালো ব্রেক তো দিছে। তো আমি যেটা মনে করি যে হয়তোবা ওরা যদি ভালো জায়গায় বল করে তো আসলে আমাদেরও যে খুব সহজ কাজটা হবে তা কিন্তু না। দ্বিতীয় সেশনে যে বোলিং করছে ওই বোলিং করলে হয়তোবা 250 এনাফ। তারপরেও আমাদের আশা আছে যে তাদেরকে 300 350 একটা স্কোর দেওয়ার জন্য আর কি। চতুর্থ দিনের প্রথম সেশন দু দলের জন্য গুরুত্বপূর্ণ। আর্লি ব্রেক থ্রুতে বাড়বে অতিথিদের ম্যাচে ফেরার সুযোগ। পরিকল্পনা অনুযায়ী বোলিংয়ে কম রানে টাইগারদের আটকে রাখার লক্ষ্য উইন্ডিজদের। কর্নওয়াল ও গ্যাব্রিয়েল দুর্দান্ত বোলিং করেছে। আশা করছি চতুর্থ দিনে ওরা ছন্দ ধরে রাখবে। লক্ষ্য থাকবে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব অল আউট করার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 218 রানে এগিয়ে বাংলাদেশ, হাতে 7 উইকেট। চতুর্থ দিন যত লিড বাড়বে মসৃণ হবে টিম টাইগার্সের জয়ের পথ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার পর ভারতের মাটিতে উজ্জ্বল জো রুট। সেঞ্চুরিতে শততম টেস্ট রাঙালেন ইংল্যান্ড অধিনায়ক। চেন্নাইয়ে তার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে প্রথম দিন শক্ত অবস্থানে ইংল্যান্ড।
দিন শেষে 3 লায়ন্সের সংগ্রহ 3 উইকেটে 263 রান। রডি বার্নস ও ডম সিবলির ওপেনিং জুটিতে আসে 63 রান। 33 করে বিদায় নেন বার্নস, হতাশ করেন ড্যান লর্ডস। তবে তৃতীয় উইকেটে জমে যায় রুট ও সিবলি জুটি, ইংল্যান্ড পার করে 200 রানের কোটা। দিনের শেষ বলে সিবলিকে 87 রানে ফিরিয়ে স্বাগতিকদের স্বস্তি দেন জসপ্রীত বুমরা। 128 রানে অপরাজিত জো রুট। বুমরার শিকার 2 উইকেট আর আশউইন নেন 1। Oh, very nicely played. Yeah, played it so late. রাওয়ালপিন্ডি টেস্টে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। সাউথ আফ্রিকার চেয়ে 166 রানে এগিয়ে মেন ইন গ্রিন। দ্বিতীয় দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ 4 উইকেটে 104 রান। দিনের দ্বিতীয় বলে 77 করে নোকিয়ার শিকার হন বাবর আজম, ভাঙে 123 রানের জুটি। রান আউটে আর কাটা পড়েন ফাওয়াদ, তবে এক প্রান্ত আগলে রান তোলেন ফাহিম আশরাফ। তার অপরাজিত 78 রানের সুবাদে 272 রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে সফরকারীদের শুরুতেই চেপে ধরে স্বাগতিকরা। হাসান আলীর জোড়া শিকার এলগার ও ডারডাসেন। ডু প্লেসির প্রতিরোধ থামে 17 রানে। নুমানের ঘূর্ণির শিকার মার্করাম। দিন শেষে বাভুমা 15 ও ডিকক 24 রানে অপরাজিত আছেন। প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে আকাশী নীল। আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরুতে মাসিহ সাইঘানির গোলে লিড নেয় আবাহনী। প্রথমার্ধের শেষ দিকে লিড দ্বিগুণ করেন সোহেল রানা। 53 মিনিটে নিজের জোড়া পূরণ করেন সাইঘানি। মুক্তিযোদ্ধা 1 গোল শোধ দিল, ম্যাচে ফেরা হয়নি। উল্টো 76 মিনিটে আরো 1 গোল হজমে হতাশা বাড়ে মুক্তিযোদ্ধার। বড় জয়ে টেবিলের 2-এ উঠেছে আবাহনী। রাফায়েল আগস্তো এগিয়ে গেছেন, ক্রস করেছেন, ফ্রান্সিসকো তোরেস সেখানে আছেন দ্বিতীয় চেষ্টায়, এবং বদলি ফুটবলার মাঠে নেমে আবাহনী জার্সিতে কর্নারটা নিয়েছেন। নিরপেক্ষ ভেন্যু নয়, হোম ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি কাপ খেলতে বেশি আগ্রহী বসুন্ধরা কিংস। তবে সেটা নির্ভর করবে দেশের সার্বিক করোনা পরিস্থিতি ও সুযোগ সুবিধার উপর। ফেরানো হতে পারে এএফসি কাপের অভিষেকে 4 গোল করা হার্নান বার্কোসকে। পরিবর্তন আসতে পারে স্কোয়াডেও। এএফসি কাপের শুরুটা হয়েছিল প্রত্যাশা মতোই। আর্জেন্টাইন হার্নান বার্কোসের হ্যাটট্রিক সহ 4 গোলে মালদ্বীপের টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। করোনা মহামারী আটকে দিয়েছে জয়রথ, বাতিল হয়েছে মৌসুম। তাই তো এএফসি কাপ নিয়ে এবার একটু বাড়তি চিন্তা কিংস ম্যানেজমেন্টের। তো আমাদের প্লেয়ার তালিকা কিছু চেঞ্জ আসবে কিনা সেটা হয়তো এখনই আমরা বলবো না, আরো কিছু লিগে কিছু খেলা যাক, তারপর হয়তো আমরা বিশ্লেষণ করে হয়তো নতুন প্লেয়ার অন্তর্ভুক্ত করবো কিনা সেটা সিদ্ধান্ত নেব। এএফসি নিয়ম অনুযায়ী খেলা হয় হোম ও অ্যাওয়ে ভিত্তিক, কিন্তু করোনায় পাল্টেছে দৃশ্যপট, নিয়মকানুনেও এসেছে বেশ পরিবর্তন। তাই তো ক্লাবগুলোকে নিজস্বভাবে আলোচনার সুযোগ তৈরি করে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। হোম ভেন্যু নাকি নিরপেক্ষ ভেন্যু জানা যাবে মতামতের পরই। নিজের দেশের মাটিতে খেলতে পারলে একটা হোম ক্রাউডের সুবিধা পাওয়া যায়, তো সেই ভাবনা থেকে আমরা কিছুটা ভাবনা আমাদের আছে যে আমাদের দেশে করা যায় কিনা, কিন্তু পক্ষান্তরে বর্তমান যে বাস্তব অবস্থা কোভিডের কারণে যে আমরা আসলে কতটুকু সাপোর্ট দিতে সক্ষম হব সেটাও কিন্তু বিবেচনা আমাদের আছে। মহামারীর মধ্যে প্রিমিয়ার লিগ ও এএফসি কাপ বাতিলের পর রদবদল হয়েছে খেলোয়াড়দের। এএফসি কাপের দুর্দান্ত শুরু যার হাত ধরে সেই হান্নান বার্কোসকে আনতে আবারও চেষ্টা। বর্তমানে আছেন ইতালিয়ান একটি ক্লাবে। বার্কোস আসলে এখন একদমই ফ্রি আছে, তো আমরা যদি যোগাযোগ করতে পারি হয়তো বার্কোস কে আনা সম্ভব। রাহুল এ পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে সে কিন্তু গোল পেয়ে যাচ্ছে, তার উপর যা প্রত্যাশা ছিল আমাদের প্রত্যাশা ঠিক ততটুকু পূরণ করতে পারছে না। সেই তুলনায় যদি আমি বার্কোসের সাথে কম্পেয়ার করতে যাই, রাহুল নিঃসন্দেহে কিছুটা পিছিয়ে আছে। আপাতত হোম ভেন্যু হিসেবে থাকবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে নিজস্ব ফুটবল ভেন্যুতে ফেরার আশা বসুন্ধরার। তবে পুরো ক্রীড়া কমপ্লেক্সের কাজ শেষ হতে অপেক্ষা করতে হবে 2022 পর্যন্ত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পল্লবীতে ডিএনসিসির চালানো উচ্ছেদ অভিযানের 15 দিন পর আবারও দখল বসানো হয়েছে অস্থায়ী দোকান। উত্তরের 4 জেলায় বসতবাড়ি পাচ্ছে সাঁওতাল, পাটনি সহ 52 নৃগোষ্ঠী। মুজিব বর্ষ ঘর পেল আরো 3,500 পরিবার।
লক্ষ্মীপুরের 58 ইউনিয়নে সার্ভার জটিলতা, 2 মাস ধরে সব ধরনের অনলাইন নিবন্ধন বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের লিড 218, 3 টপ অর্ডারের দ্রুত বিদায়ে শেষ বিকেলে অস্বস্তি। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে।